ভেজাল প্যারাসিটামল খেয়ে ৭৬ শিশু মৃত্যুর ঘটনার ২৩ বছর পর আরেক ওষুধ কোম্পানির পরিচালক সহ ৬ জনের ১০ বছর করে কারাদণ্ড। ড্রাগ টেস্টিং ল্যাবরেটরিজ আছে, তার কাছ থেকে প্রমাণ পাওয়া যায় যে এই ওষুধের মধ্যে, এই সিরাপের মধ্যে বিষাক্ত পদার্থ আছে। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসামিরা অপরাধ করেছে। আমাদের বিরুদ্ধে মামলাটা প্রমাণ হয় নাই, তারপরেও মাননীয় আদালত সাজা দিয়েছেন, তা আমরা তাদেরকে সাজেশন দিয়েছি যে হাইকোর্টে যাওয়ার জন্য, আপিল করার জন্য। এটিকে গণহত্যা উল্লেখ করে এ শাস্তি পর্যাপ্ত নয় বলে মন্তব্য ওষুধ প্রযুক্তিবিদদের। এতগুলো বাচ্চা মারা যাওয়ার পরে 10 বছরের শাস্তি, জেল, এটি আমার কাছে মনে হয় যে গুরু পাপে লঘুদণ্ড। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারিভাবে হজ যাত্রার দ্বিতীয় দিনে চরম অব্যবস্থাপনা। ভিসা না পাওয়ায় সকালের ফ্লাইটে যেতে পারেননি 419 জন যাত্রী, দিনভর ভোগান্তি। পাসপোর্ট আসে না, ভিসা আসে না, আমরা যেতে পারিনি। আজকে মাত্র 2000 মানুষকে পাঠাচ্ছে সরকারিভাবে। এই 2000 মানুষকে যদি তারা ঠিকভাবে পাঠাইতে না পারে তাহলে আমার আর কিছু বলার নেই। মায়ার মন্ত্রী ও এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জের রিটে হাইকোর্টের বিভক্ত আদেশ। কনিষ্ঠ বিচারপতি খারিজ করলেও রুল জারি জ্যেষ্ঠ বিচারপতির। দেশ জুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার 10 বছরেও শেষ হয়নি সব মামলার বিচার কাজ। সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার। ঝুট ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় ট্রিপল মার্ডার, জানালো ডিবি। গ্রেপ্তার 2, চট্টগ্রামে গুলিতে নিহত 1 জন, র্যাবের দাবি বন্দুকযুদ্ধ। এবং রাজধানীতে বেপরোয়া মোটরসাইকেল আরোহীরা হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। কঠোর শাস্তির পরামর্শ নগরবিদদের। শৃঙ্খলা আনার অঙ্গীকার ট্রাফিক বিভাগের। ভেজাল প্যারাসিটামল সিরাপ বাজারজাত মামলায় এবার ওষুধ কোম্পানি বিসিআই এর নির্বাহী পরিচালক সহ 6 কর্মকর্তাকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এ অভিযোগে অর্থদণ্ড দেয়া হয়েছে 2 লাখ টাকা করে। সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ এম আতোয়ার রহমান এ রায় দেন। এ সময় আদালতে দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানটির পরিচালক শাহজাহান সরকার উপস্থিত থাকলেও বাকিরা পলাতক ছিলেন। পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। 1990 থেকে 1992 সাল পর্যন্ত সময়ে ঢাকার শিশু হাসপাতালে বেড়ে যায় শিশু মৃত্যুর হার। সে সময় গণমাধ্যমে শিশু মৃত্যুর কারণ হিসেবে উঠে আসে ভেজাল প্যারাসিটামল সেবনের বিষয়টি। ওষুধ প্রশাসনের নির্দেশে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিসিআই ও অ্যাডফ্লেমের প্রস্তুতকৃত প্যারাসিটামলের নমুনা পরীক্ষা করা হলে এতে ডাইইথিলিন গ্লাইকল নামক বিষাক্ত পদার্থের উপস্থিতি পাওয়া যায়। এই ঘটনায় 1992 সালের 18 নভেম্বর তৎকালীন ওষুধ প্রশাসনের পরিদর্শক আবুল খায়ের চৌধুরী বিসিআই এর 6 কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা করেন। দীর্ঘ 23 বছর পর মামলার রায়ে অভিযুক্ত 6 কর্মকর্তাকে সাজা দিয়েছেন আদালত। এই সিরাপের মধ্যে বিষাক্ত পদার্থ আছে, শুধু তাই না, এটা খেলে যে কোনো লোক মারা যেতে পারে বলে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি বিশ্লেষকদের রিপোর্টে পাওয়া যায়। আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি যে আসামিরা ভেজাল প্যারাসিটামল তৈরি করে অপরাধ করেছে। বিগত আজকে আসামিদের বিরুদ্ধে 10 বছর কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাস কারাদণ্ড দিয়েছেন। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করবেন আসামি পক্ষ। মামলাটা প্রমাণ হয় নাই, তারপরেও মাননীয় আদালত সাজা দিয়েছেন, তা আমরা তাদেরকে সাজেশন দিয়েছি যে হাইকোর্টে যাওয়ার জন্য, আপিল করার জন্য। প্যারাসিটামল সিরাপ তৈরিতে মূল দ্রাবক হিসেবে ব্যবহার হয়ে থাকে প্রোপাইলিন গ্লাইকল। তবে মামলার অভিযোগে বলা হয় বিসিআই কোম্পানির সস্তায় প্রস্তুতকৃত ভেজাল প্যারাসিটামল সিরাপে ব্যবহার করা হয় ডাইইথিলিন গ্লাইকল নামক বিষাক্ত উপাদান। মূলত চামড়া শিল্পে ব্যবহৃত এই বিষাক্ত উপাদানটি শিশুর কিডনি বিকল করে দেয়। ভেজাল ওষুধ তৈরির অপর একটি মামলায় গত বছরের 22 জুলাই অ্যাডফ্লেম নামক ওষুধ কোম্পানির 3 কর্মকর্তাকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দেন আদালত। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ভেজাল প্যারাসিটামল সিরাপ খেয়ে 76 জন শিশু মারা যাবার ঘটনাকে গণহত্যা হিসেবে উল্লেখ করে দেশের ওষুধ প্রযুক্তিবিদরা বলেছেন অপরাধের তুলনায় এই শাস্তি পর্যাপ্ত নয়। দীর্ঘ 23 বছর অপেক্ষার পর এ রায়ে হতাশা প্রকাশ করেছেন তারা। অসাধু ব্যবসায়ীরা ওষুধ কোম্পানির মালিক হয়েছেন, কিন্তু তাদের লোভ প্রচন্ড, তাড়াতাড়ি বড়লোক হতে হবে, এই মানসিকতা থেকে তারা ব্যবহার করেছেন প্রোপাইলিন গ্লাইকলের বদলে ডাইইথিলিন গ্লাইকল।
এই ডাইইথাইলিন গ্লাইকল হলো মারাত্মক রকমের বিষাক্ত, মনুষ্য ব্যবহারের অনুপযোগী, এবং এটা বলাই আছে যে এটা কিছুতেই ব্যবহার করা যাবে না, এটা বিষ। তারা এই ডাইইথাইলিন গ্লাইকল দিয়ে সিরাপ বানিয়েছে এবং এইটা বাচ্চাদের কিডনিকে ড্যামেজ করেছে, একেবারে কিডনিকে ধ্বংস করেছে, যার ফলে এই বাচ্চাগুলো মারা গেল। তো নাগরিক হিসেবে আমার প্রত্যাশা ছিল এটি আরো বড় সাজা হবে। 10 বছরের শাস্তি, জেল, এটি আমার কাছে মনে হয় যে গুরু পাপে লঘুদণ্ড। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সংশ্লিষ্ট যে কর্মকর্তারা ছিলেন তাদের গাফিলতির কারণে এতদিন লেগেছে বিচার হতে। যদি আমাদের এইরকম দশকের পর দশক অপেক্ষা করতে হয়, গণহত্যার মতো অপরাধ করার পরে এতদিন ধরে অপেক্ষা করতে হবে, এই ধরনের দৃষ্টান্ত আমরা তো আর দেখতে চাই না। আজ থেকে 20 বছর 25 বছর আগে তার সন্তান হারিয়েছিলেন, তিনি আজকে হয়তো দেখলেন যে সাজা হয়েছে, সাজা অনেক দিন লাগলো সাজা হতে। আবার অনেক বাবা মা দেখলেনই না, তারা ইতিমধ্যে হয়তো স্বাভাবিক নিয়মে, প্রাকৃতিক নিয়মে মারাই গেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মায়ার মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকা কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করলেও ওই বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি রিট আবেদনটি খারিজ করে দেন। এদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান মনে করেন মায়ার মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকতে পারবে কিনা তা নির্ভর করছে উচ্চ আদালতের সিদ্ধান্তের ওপর। অবৈধ সম্পদ অর্জনের মামলায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার 13 বছরের কারাদণ্ডের সাজা বাতিল করে 2010 সালের অক্টোবরে খালাস দেন হাইকোর্ট। এবছরের 14 জুন হাইকোর্টের খালাসের রায় আপিল বিভাগ বাতিল করলে প্রশ্ন ওঠে তার মন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে। সোমবার মায়ার মন্ত্রিত্ব ও এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিটে বিভক্ত আদেশ দেন হাইকোর্ট। দুই বিচারপতির মধ্যে জ্যেষ্ঠ বিচারপতি তার মন্ত্রী পদে থাকা কেন অসাংবিধানিক নয় তা জানতে চেয়ে রুল জারি করলেও অপর বিচারপতি রিটটি সরাসরি খারিজ করে দেন। মাননীয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী তিনি রুল জারি করেন যে কোন কর্তৃত্ব বলে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এমপি এবং মন্ত্রী পদে বহাল আছেন। রুল জারি করেন। পরবর্তীতে মোহাম্মদ আশরাফুল কামাল, বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল তিনি সন্তুষ্ট হয়ে বাংলায় একটি রায় দিয়েছেন এবং সেই রায়ে আমার রিট পিটিশন সামারিলি রিজেক্ট করেছেন। এদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান মনে করেন মায়ার মন্ত্রী ও সংসদ সদস্য পদে থাকা না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়, এ বিষয়ে তারা উচ্চ আদালতের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। হাইকোর্টের জাজমেন্টটা খালাস আদেশটা বাতিল করে ও আবার রিমান্ডে পাঠিয়েছিলেন, সেই আদেশের বিরুদ্ধে মোফাজ্জল হোসেন চৌধুরী একটা রিভিউ দাখিল করেছেন। সেই রিভিউ পিটিশনটা এখন বিচারাধীন, বাট এখানে উল্লেখযোগ্য যে সে রিভিউতে কোনো স্টে নাই। যখন একটা কন্ট্রাডিক্টরি ব্যাখ্যা আসে তখন তো অবশ্যই একটা আদালতের সিদ্ধান্ত লাগবে, অথবা এটা মানে মহান সংসদ এর সিদ্ধান্ত নেবে। আর রিটকারীর আইনজীবীর প্রত্যাশা আইন অনুযায়ী বিভক্ত আদেশটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ গঠন করলে ওই বেঞ্চও মায়ার মন্ত্রী পদে থাকার বৈধতা নিয়ে রুল জারি করবেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সরকারিভাবে হজ যাত্রার দ্বিতীয় দিনেই চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। ভিসা সংক্রান্ত জটিলতার কারণে আজ সৌদি আরব যেতে পারেননি 419 জন যাত্রী। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় হজ যাত্রীদের। তবে জটিলতা কাটিয়ে আজ মধ্যরাতে 3:30 ফ্লাইটে এই পাঠানোর ব্যবস্থা শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন আশকোনা হজ ক্যাম্পের সহকারী হজ অফিসার আব্দুল মালিক। হজ ক্যাম্প থেকে বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। হজ পালন করার জন্য সৌদি আরবে গমন করতে অনেক সম্ভাব্য হাজিরা এখানে অবস্থান করছেন আশকোনা হজ ক্যাম্পে। আমি সকাল থেকে এখানে অবস্থান করছি। সকাল 9:05 একটি ফ্লাইট ছিল, যে ফ্লাইটে করে 419 জন হজ যাত্রী সৌদি আরব যাওয়ার কথা ছিল, তারা কেউ যেতে পারেননি ভিসা জটিলতার কারণে। সকালে ফ্লাইট ছিলাম, সকাল 9:05 আমাদের বিকালে কালকে 1600 রিয়াল দিয়ে দিচ্ছে, যে ওখানে আপনারা খাবেন 1600 রিয়াল আমাদেরকে দিয়ে দিচ্ছে। এখান থেকে যতবারই যাই বিমান অফিসে কয় 9টার পরে আসেন, যাওয়ার পরে খোঁজাখুঁজি করলো, কয় যে আপনার আসে নাই, পাসপোর্ট আসে নাই, ভিসা আসে নাই। আমরা যেতে পারিনি আজকে। ভিসা কখন পাবে এটা আমাদেরকে বলেন, বলছে না এই বিষয়ে আমরা কিছুই জানি না।
তো আমার প্রশ্ন হচ্ছে যে সরকার 1 লাখ মানুষের মধ্যে মাত্র 2000 মানুষকে পাঠাচ্ছে সরকারিভাবে। এই 2000 মানুষকে যদি তারা ঠিকভাবে পাঠাইতে না পারে তাহলে আমার আর কিছু বলার নাই। অনেকে এখানে বসে আছেন, কিছুক্ষণ আগে আমি দেখেছি যে অনেকে এখানে অসুস্থ হয়ে পড়েছেন। তো আমরা তাদের সাথে কথা বলেছি, যারা হজে যেতে পারছেন তারা কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা মহান আল্লাহর কাছে তাদের জীবনের যে চাওয়া আছে সেই চাওয়াগুলো চাইবেন বলে জানিয়েছেন। 419 জন হজ যাত্রী সৌদি আরব যাওয়ার কথা ছিল, তারা কেউ যেতে পারেননি ভিসা জটিলতার কারণে, এবং তাদেরকে আজকে রাত 3:35 একটি ফ্লাইটে করে সৌদি আরবে পাঠানো হবে বলে জানানো হয়েছে এই হজ অফিসের পক্ষ থেকে। সৌদি গভর্নমেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয় সবার সাথে করে মোটামুটি ফায়সালা হয়ে গেছে। এখন আমাদের ভিসা স্ট্যাম্পেল হচ্ছে, ভিসা এখন হচ্ছে। আমার স্যার আমাকে এই কিছুক্ষণ আগে এম্বাসি থেকে ফোন দিছে যে সব আমাদের রাত্র 3:35 ফ্লাইট যেটা আছে ওটার সকল হজযাত্রী যেন প্রস্তুত থাকে, আমরা 5টার মধ্যে ইনশাআল্লাহ পাসপোর্ট নিয়ে আসতে পারবো। তবে হজ অফিসের এই আশ্বাসের পরও ভুক্তভোগীদের চাওয়া যে হজ ফ্লাইট এবং ভিসা প্রাপ্তির ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করেই ঘটেছে বাড্ডায় ট্রিপল মার্ডারের ঘটনা। এছাড়া খুনিদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র মাহবুবুর রহমান গামাকে হত্যা করা, কিন্তু এলোপাতারি গুলিতে বাকিরা আহত বা নিহত হয়। বাড্ডা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ফারুক মিলন ও নূর মোহাম্মদ নামে দুজনকে গ্রেপ্তারের পর এক সংবাদ সম্মেলনে কথা জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তিনি আরও জানান, গ্রেফতারকৃত নূর মোহাম্মদ ছাত্রলীগের কর্মী এবং ফারুক মিলন বাড্ডা থানা আওয়ামী লীগের নেতা। তাদের 3 দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। বাড্ডা এলাকায় একসময় ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত বাউল সুমন নামে এক ব্যক্তি। পুলিশ কর্মকর্তারা জানান, বছর কয়েক আগে কারাবন্দী অবস্থায় হার্ট অ্যাটাকে বাউল সুমনের মৃত্যু হলে এই ব্যবসার নিয়ন্ত্রণ আসে মাহবুবুর রহমান গামার হাতে। এ নিয়ে অন্যদের সঙ্গে দূরত্ব তৈরি হয় গামার। এরই ধারাবাহিকতায় ফারুক মিলনের পরিকল্পনায় গামাকে হত্যার ফন্দি আঁটে বাকিরা। গোয়েন্দা কর্মকর্তা জানান, হত্যা মিশনে অংশ নেয় 8 জন। এদের মধ্যে ফারুক মিলন ও নূর মোহাম্মদকে বাড্ডা ও ভাটারা এলাকা থেকে গ্রেফতার করা হয় রোববার রাতে। বাকি আসামিদেরও শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারে চলছে অভিযান। জুট ব্যবসাকে কেন্দ্র করে মাহবুব গামা তাকে আসলে হত্যার সিদ্ধান্ত নেয় এই কতিপয় ব্যক্তি দুষ্কৃতিকারী। তার ভিতরে মিলনের ফারুক মিলন, তার সহযোগীরা ছিল। সেই মূলত এই ঘটনার পরিকল্পনাকারী বলে আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে এসে গামাকে লক্ষ্য করে গুলি করে, কিন্তু পরবর্তীকালে একাধিক লোকের হাতে অস্ত্র থাকার কারণে এলোপাথারি গুলিটা আসলে একেবারে টার্গেট বেসড না থেকে এলোপাথারি গুলি করে, সে কারণে 3 জন মারা যায়। গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, আসামিদের রাজনৈতিক, সামাজিক কিংবা অর্থনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে তাদের হত্যাকারী হিসেবেই বিবেচনা করা হবে। গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ হলো ছাত্রলীগের কর্মী, ফারুক মিলন সেও বাড্ডার থানা লেভেলের নেতা। হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা হত্যাকারী, খুনি। তো ফৌজদারি আইনের ভাষায় আসলে হত্যাকারীর রাজনৈতিক পরিচয় বা দলীয় পরিচয় কিংবা সামাজিক অবস্থান এটি বিবেচনা করার সুযোগ নেই। তিনি আরো বলেন, এই হত্যার পেছনে ঝুট ব্যবসার পাশাপাশি পারিবারিক দ্বন্দ্ব, অর্থনৈতিক লেনদেন কিংবা অন্য কোনো কারণ ছিল কিনা তাও খতিয়ে দেখছেন তারা। লাভের একটা অংশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মানি লন্ডারিং এর অভিযোগ তদন্তের এখতিয়ার পাচ্ছে পুলিশ। মাদক চোরাচালান সংক্রান্ত অভিযোগ তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস সংক্রান্ত অভিযোগ তদন্ত করবে এনবিআর। মানি লন্ডারিং আইনে এমন সংশোধনীর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে এই আইনের আওতায় ঘুষ ও দুর্নীতি মামলার অভিযোগের তদন্তভার থাকছে দুদকের হাতেই। 2012 সালের মানি লন্ডারিং আইনে 28 ধরনের অপরাধ সুনির্দিষ্ট করা হয়, আর এসব অপরাধ তদন্তে দায়িত্ব দেওয়া হয় দুর্নীতি দমন কমিশনকে। অন্য কোনো সংস্থার মানি লন্ডারিং তদন্তের প্রয়োজন হলে তা করতে হতো দুদকের অনুমতি সাপেক্ষে। আইনের সংশোধনীর মাধ্যমে অপরাধের ধরন বুঝে তদন্তকারী সংস্থা নির্ধারণ করে দেয়া হয়েছে। পাশাপাশি বিধান রাখা হয়েছে অভিযোগ তদন্তে প্রয়োজনে যৌথ তদন্তের। ঘুষ এবং দুর্নীতি করবে অ্যান্টি কারাপশন কমিশন, অন্যান্য যে অপরাধ সেগুলি সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থা করবে। সংশ্লিষ্ট কারা, যেমন অনেকগুলি করবে, এটা কিন্তু পুলিশ করে থাকে। অ্যান্টি কারাপশন কমিশনের অথরিটি নিয়ে করে, এটা সরাসরি করবে। যেগুলি কাস্টমস রিলেটেড, এটা কাস্টমস এনবিআর করবে। যেটা আপনার মাদকদ্রব্য রিলেটেড,
সেটা করবে আপনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কোনো কোনো ক্ষেত্রে আপনার যৌথ তদন্ত দলের প্রয়োজন থাকতে পারে, যার মধ্যে হয়তো পুলিশের লোক থাকবে, এনবিআর এর লোক থাকবে বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরের লোক থাকবে। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে আরো শক্তিশালী করার কথা বলা হয়েছে নতুন আইনে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটার প্রধান 4 বছরের মেয়াদে নিযুক্ত হবে এবং রিনিউয়েবল হবে। সরকার ইচ্ছে করলে এটা আবার মেয়াদ বাড়াতে পারবে। বাংলাদেশ ব্যাংকের বাইরে থেকেও কিছু লোক সেখানে থাকবে। এটা একটা কম্পোজিট বডি হবে, কারণ এখানে আরো স্কিল এক্সপার্টিস দরকার। সেখানে পুলিশের লোক দরকার হতে পারে, সেখানে অন্য ব্যাংকের লোক দরকার হতে পারে, সেখানে এনবিআর এর লোক দরকার হতে পারে, সেখানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণে অভিজ্ঞ লোক দরকার হতে পারে। কাজেই এইটা এখানে আনা যাবে। মানি লন্ডারিং অপরাধের শাস্তি হিসেবে বাড়ানো হচ্ছে জরিমানার পরিমাণও। মানি লন্ডারিং এর সঙ্গে সম্পৃক্ত সম্পত্তির দ্বিগুণ অথবা 20 লক্ষ টাকা, এই দুইয়ের মধ্যে যার পরিমাণ বেশি হবে সেটিকেই জরিমানা বলে ধার্য করা হবে। আর এই অপরাধের সঙ্গে যুক্তদের জেল হবে 4 থেকে 12 বছরের মধ্যে। ক্যাবিনেট এটা চূড়ান্তভাবে অনুমোদন করেছে। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ফেসবুকে প্রাণনাশের আশঙ্কা করে স্ট্যাটাস দেয়ায় তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার দেখিয়ে সাংবাদিক কবির শিকদারকে পাঠানো হলো কারাগারে। এবং চাঁদপুরের কচুয়ায় শোক দিবসে চাঁদা না পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আরো 2 জন গ্রেপ্তার। রাজধানীতে বেপরোয়াভাবে চলছে মোটরসাইকেল। এমন বিশৃঙ্খল চলাফেরায় দুর্ঘটনা সহ নানা বিড়ম্বনায় পড়ছে পথচারী সহ বিভিন্ন যানবাহনও। পরিস্থিতি মোকাবেলায় কঠোর শাস্তির মাধ্যমে মোটরসাইকেল আরোহীদের নিয়ন্ত্রণে আনার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। শিগগিরই অত্যাধুনিক প্রযুক্তি আর বিআরটি এর সহযোগিতায় চালকদের শৃঙ্খলায় আনার অঙ্গীকার ট্রাফিক বিভাগের। রাজধানীর রাস্তায় বিপজ্জনক যান নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজকের রিপোর্ট মোটরসাইকেল নিয়ে। প্রতিদিন অধিকাংশ রাস্তার মোড়ে ট্রাফিকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে মোটরসাইকেল চালকরা। বিশেষজ্ঞ সহ সাধারণ মানুষের মত, রাজধানীতে অন্যান্য যানের কারণে ঘটে যাওয়া অজস্র দুর্ঘটনার অন্যতম উৎস এসব মোটরসাইকেল আরোহীদের বেপরোয়া চলাচল। মোটরসাইকেল বেপরোয়া চালানোর কারণে যারা নাকি অন্যান্য ড্রাইভাররা আছে তারা হেজিটেট হয়ে যাচ্ছে, এতে অহরহ দুর্ঘটনা ঘটছে। ইয়াং জেনারেশন যারা তারাই বাইক নিয়ে স্টাইল করতেছে, এই স্টাইলের জন্য বেপরোয়া গাড়ি চালানোর কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটতেছে। সড়ক যোগাযোগ ব্যবস্থা বিশৃঙ্খলার পেছনেও রয়েছে মোটরসাইকেল। ঘন ঘন দিক পরিবর্তন, ওভারটেকিং ছাড়াও ফুটপাতে উঠে সাধারণ পথচারীদের আতঙ্ক হয়ে উঠেছে যন্ত্রচালিত এই 2 চাকার যান। এমনিতে আমাদের ফুটপাতে মানুষের চলাচলের রাস্তা কমে গেছে, তো এইখান দিয়ে যদি আবার একটু মোটর বাইক যায় তাহলে আমাদের হাঁটা চলার জন্য খুব কষ্টকর হয়ে পড়ে। মোটরসাইকেল ব্যবহার করে সেটা আইন শৃঙ্খলা বাহিনী দেখে না, মানে তাদের ব্যর্থতার জন্যই মোটরসাইকেল উপরে উঠে। আর হঠাৎ যখন ফুটপাতের উপরে মোটরসাইকেল তুলে দেয় তখন আমরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ি, অনেক সময় মনে হয় অ্যাক্সিডেন্ট করতে পারি। অনিয়ন্ত্রিত এসব আরোহীদের নিয়ন্ত্রণে আনতে কঠোর শাস্তি প্রয়োগের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। এই মোটরসাইকেলের চালকদের ড্রাইভিং লাইসেন্স জনিত নিয়ন্ত্রণ পরিচালনা করার প্রয়োজন এবং তাদেরকে এই ধরনের নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে কঠোরভাবে জরিমানা করা, লাইসেন্স বাতিল করা এবং ফুটপাতের উপর দিয়ে চললে ওই মোটরসাইকেল কনফিসকেট দৃঢ় পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। শিগগিরই অত্যাধুনিক ক্যামেরা ও কঠোর লাইসেন্সিং এর মাধ্যমে মোটরসাইকেল চালকদের নিয়ন্ত্রণের আশ্বাস ট্রাফিক বিভাগ প্রধানের। মোটরসাইকেল বলি বা অন্য কোনো গাড়ি বলি এরকম ফুটপাতে উঠাই দেবে বা রং রোডে ঢুকবে, আমরা এদেরকে সুগ উঠাই রাখবো। সুগ উঠে এই নাম্বারের এগেনস্টে বিআরটিতে ঠিকানা নিয়ে আমরা তাদের কেস স্লিপ তাদের বাসার ঠিকানা পাঠিয়ে দেবো। তাহলে আমার ওই ম্যান পাওয়ার মিসইউজ না করেও আমরা এগুলাকে আরও সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে নিয়ন্ত্রণের সুযোগ পাবো। সমস্যা সমাধানে বিদ্যমান আইনের সংশোধনের মাধ্যমে জরিমানা ও শাস্তির মাত্রা বাড়ানোর পরামর্শ ট্রাফিক বিভাগের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। মোবাইল ফোন চুরির অভিযোগে রাজধানীর হাজারীবাগে রাজা নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রাজধানীর হাজারীবাগের গণকটুলি এলাকায় সোমবার সকালে এই ঘটনা ঘটে। রাজা গণকটুলি এলাকার বাবুল হোসেনের ছেলে। পরিবারের সদস্যরা জানান, স্থানীয় যুবক আরজু আজ সকাল 10টায় মোবাইল ফোন চুরির অভিযোগে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায়। পরে বিকেলে বাসার সামনে তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায় আরজুর সহযোগীরা। পরিবারের লোকজন রাজাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে রাজার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আপনার চুরি করে নিছি, আপনার বাড়ি আমি রাইতে রাস্তা দেখছি,
हमको रास्ता देखছো अच्छा কি আপনি যান हमको भाई उनको मारতেছো কি শিখা যাইতো না মাইর খাইলে তো মানুষ এমনি অটোমেটিক শিখা যায় কি শিখা যাইতো না কয় কি আপনি আপনার লাগা তো শিখা যায় না আপনি জান এখান থেকে हमको কি ভাই उनको মারতেছো পাও দুইটা কানছি আর আমি আর পাও ধরছি ভাই তুমি আমার বাড়ি ছাইরা দাও মোবাইল চুরির ঘটনায় পরে নিয়ে যাওয়ার পরে থেকে তারা ওরা মানে মনে করছে ছেড়ে দিবে পরে যখন একদম বাসায় এনে দিয়ে গেছে তখন বিষয়টা ওরা জানাজানি হয়েছে যে অনেক মারছে তো সাথে হসপিটালে নিয়ে আসছে এই ভারী জখমের মধ্যে মাথার কপালের বাম দিকে একটা বড় জখম মানে যে সেটা ডিপলি অনেক অন্যান্য শরীরে বিভিন্ন অংশে মানে মারের চিহ্ন আছে আওয়ামী লীগের নেতারা বলেছেন বাংলাদেশের মাটিতে কখনোই জঙ্গিবাদের ঠাঁই হবে না। বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শোক দিবসের আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। এ সময় তারা আরো বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেই শোক দিবসে কেক কেটে উল্লাস করেন। আপনি পাকিস্তানের নির্দেশে আপনি মিথ্যা জন্মদিন ঘোষণা করে জাতির পিতার এই শাহাদত বার্ষিকী আপনি জন্মোৎসব পালন করে যাচ্ছেন। আজকে বেগম খালেদা আপনি প্রমাণ করেছেন গোটা জাতিকে আপনি হৃদয়ে আঘাত করেছেন এবং এইটির মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন আপনি এই বাংলাদেশের মানুষ নন, আপনি পাকিস্তানের মানুষ, পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানের নাগরিক। বাংলাদেশেও যে সমস্ত জঙ্গিরা, যে সমস্ত সন্ত্রাসীরা যারা মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের বিচার হবে। যারা অপরাধ করেছে সরাসরি তারা যেমন অপরাধী, যারা অর্থের যোগান দিয়েছে, যারা হুকুম দিয়েছে, যারা পৃষ্ঠপোষকতা করেছে, পরিকল্পনা করেছে, তারাও তেমন অপরাধী। প্রত্যেকের বিচার আমরা করব। বিচার না করার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। বন্ধুরা আমার, আসুন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এই জঙ্গিদের গডফাদার যারা তাদের বিরুদ্ধে আমরা, সন্ত্রাসীদের বিরুদ্ধে, সন্ত্রাসী নেত্রীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। 5 জানুয়ারিতে নির্বাচন করেন নাই, আপনার আম গেছে, আর 2019 সালে যে নির্বাচন না করেন তাহলে আপনার সালাও যাইব। আমার সালা দুইটাই হারাইয়া এই আপনার বিএনপি হবে, জামাত তো গেছে, আপনার দল হবে মুসলিম লীগ। 2005 সালের 17ই আগস্ট দেশ জুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার 10 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সবগুলো মামলার বিচার কাজ। কেন বিচারের এই দীর্ঘসূত্রতা? এমন প্রশ্নের উত্তরে মহানগর পিপি জানান, তদন্তকারী সংস্থাগুলো সময় মতো সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার কাজ। আর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে সাক্ষীদের অনেকেই ঠিকানা পরিবর্তন করায় সময় মতো হাজির করা যায় না তাদের। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। 2005 সালের 17ই আগস্ট মুন্সিগঞ্জ বাদে দেশের 63টি জেলার 503টি স্থানে একযোগে বোমা হামলা চালিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিয়েছিল জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। মূলত নিজেদের অস্তিত্ব জানান দেয়া, আলোচনায় আসা এবং ভীতি ছড়ানোর উদ্দেশ্যে চালানো হয়েছিল এই বোমা হামলা। প্রতিটি বিস্ফোরণ স্থলে পাওয়া গিয়েছিল জেএমবির লিফলেট। এই ঘটনায় 2 জন মারা গেলেও আহত হয়েছিলেন বহু মানুষ। 17ই আগস্ট বোমা হামলার ঘটনায় দেশজুড়ে মামলা হয়েছিল 161টি। এর মধ্যে বিচার কাজ শেষ হওয়া 102টি মামলায় 15 জনকে মৃত্যুদণ্ড, 247 জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং খালাস দেওয়া হয়েছে 118 জনকে। আর 660 জন আসামির মধ্যে পলাতক 53 এবং জামিনে রয়েছেন 35 জন। মেইনলি সাক্ষীর কারণে এই বিচারটা হচ্ছে না, সাক্ষীর অনুপস্থিতির কারণে। তো সাক্ষী হয়েছে ওই সময় যারা ঘটনাস্থলের আশেপাশে ছিল, দেখেছে তারা, তো তারা অনেকে ঠিকানা পরিবর্তন করে হয়তো চলে গিয়েছে। যিনি তদন্ত করবেন তার উচিত হবে যে যাকে সাক্ষী মানা হবে তার সেখানে স্থায়ী ঠিকানা এবং তার একটা মোবাইল নাম্বার যদি থাকে সেটা উল্লেখ করতে হবে। সাক্ষী হাজির করার দায়িত্ব অবশ্যই পুলিশের, পুলিশ এই কাজটি করেও থাকে। গত কয়েক বছরে জেএমবির শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতার বিচার কাজ শেষ ও রায় কার্যকর হলেও এখনো তৎপর এই জঙ্গি সংগঠনটি। সুযোগ পেলে তারা আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে মত র‍্যাব পুলিশের। জঙ্গিবাদ যাতে পুনরায় এই দেশে মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে সব রকমের পদক্ষেপ আমরা গ্রহণ করছি এবং আমরা বিশ্বাস করি যে জেএমবির মতন সংগঠন যারা এক সময় যে সারা দেশে যেভাবে নাশকতার সৃষ্টি করেছিল তাদের পক্ষে পুনরায় আবার এরকম নাশকতা করা সম্ভব নয়। তারা আরো বলেন, জঙ্গিবাদ বিষয়ে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে, তবে বৈশ্বিক প্রেক্ষাপটে জঙ্গিবাদের বিস্তারে তারা নতুন করে উৎসাহিত হতে পারে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির ৩৫ সক্রিয় সদস্যকে আইনের আওতায় আনা যায়নি। ২০০৫ সালে মহানগরীর বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত এই জঙ্গি সদস্যদের নাম পাওয়া গেলেও বিস্তারিত ঠিকানা না পাওয়ায় তারা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন। এই অবস্থায় তারা অন্য কোনো সংগঠনের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন কিনা তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। কমলদের রিপোর্ট। ২০০৫ সালের ১৭ই আগস্ট চট্টগ্রামের ২০টি স্থান সহ দেশের ৬৩ জেলায় একযোগে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তির জানান দেয় জেএমবি। সারা দেশে বিস্ফোরণ ঘটানোর জন্য বোমা তৈরি বিস্ফোরক পাঠানো হয়েছিল চট্টগ্রাম থেকেই। এরপর পুরো বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন স্থানে বোমা হামলা চালায় জঙ্গি সংগঠনটি। আর এ সময় চিহ্নিত করা হয় অন্তত ৬০ জঙ্গি সদস্যকে, কিন্তু এর বিশাল একটি অংশ রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে। ১৭টি মামলায় প্রায় ৫০ থেকে ৬০ জন আসামি ছিল। তাদের বেশ কিছুকে আমরা আটক করেছিলাম এবং দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু জঙ্গি আটক হয়েছিল। এছাড়া আমরা ৩৫ থেকে ৩৬ জনকে আমরা আইডেন্টিফাই নাম ঠিকানা পেলেও তাদের ঠিকানাটা আমরা আইডেন্টিফাই করতে পারি নাই বলে তখন আমরা তাদেরকে আইনের আওতায় আনতে পারি নাই। এক্ষেত্রে চিহ্নিতদের আইনের আওতায় আনার মাধ্যমে জঙ্গিদের লাগাম টানতে না পারায় দেশের জঙ্গি তৎপরতা বেড়ে যাওয়ার আশঙ্কা আইনজীবীদের। শনাক্ত করা, এটা আইনের মানে তাদেরকে সাজা দেওয়া, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের সাক্ষী উপস্থাপনের ক্ষেত্রে আমাদের অনেক জটিলতা সৃষ্টি করে, আইনের বিভ্রাট সৃষ্টি করে এবং যথাযথ সাক্ষী প্রমাণের অভাবে মামলা খারিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। গ্রেপ্তার না করলে তো এটা দুর্ভাগ্য, তাহলে তো জঙ্গি তৎপরতা বেড়ে যাবে, এটা তো আপনার থামা যাবে না। তবে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন পলাতক জঙ্গিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা থেমে নেই। তারা অন্য কোনো জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে কিনা বা তাদের যে জঙ্গি তৎপরতা সেটি অব্যাহত আছে কিনা সেটি খুঁজে দেখার জন্য এটা আমাদের যে গোয়েন্দা তৎপরতা সেটি অব্যাহত আছে এবং এ ধরনের কাউকে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে গ্রেফতার করব। ইতিমধ্যে আমরা একজনকে গ্রেফতার করেছি। চিহ্নিত ৩৫ জঙ্গিকে আইনের আওতায় আনতে না পারার পাশাপাশি গ্রেপ্তারকৃত আরো কয়েকজন জঙ্গি জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। তথ্য প্রযুক্তি আইনে গ্রেফতার দেখিয়ে সাংবাদিক প্রবীর শিকদারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ফরিদপুর আদালত। নিজের মৃত্যুর জন্য কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব দায়ী থাকবেন ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়ায় ফরিদপুরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এর আগে রাজধানী থেকে গ্রেফতারের পর তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় নেওয়া হয়। রিপোর্টার এমআর আমিন ও ফরিদপুর থেকে সুমন ইসলামের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গত ১০ আগস্ট প্রাণনাশের আশঙ্কা করে ফেসবুকে স্ট্যাটাস দেন সাংবাদিক প্রবীর শিকদার। স্ট্যাটাসে তিনি তার মৃত্যুর জন্য এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ধনকুবের মুসা বিন শমশের ও যুদ্ধাপরাধী বাচ্চু রাজাকার দায়ী থাকবেন বলে উল্লেখ করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন অতিরিক্ত সরকারি কৌশলী ও জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা স্বপন কুমার পাল। সন্ধ্যা ৬টার দিকে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। চক্রান্ত আমাদের কাছে মনে হয়েছে যে তার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র হইতেছে এবং এই লেখাটা যারা পড়বে তাদের ভিতরে একটা উস্কানি তৈরি হবে, তাদের আমার মন্ত্রী আমার নেতার প্রতি মানুষের একটা ঘৃণা জন্ম নেবে। এই উদ্দেশ্যকে সামনে রেখেই এই ষড়যন্ত্রটা করছে বলে আমার মনে হয়েছে এবং যে কারণে আমি একটা মামলা করছি কোতোয়ালি থানায় প্রবীর শিকদারের বিরুদ্ধে। এদিকে সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। প্রবীর শিকদার উনি ওনার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে মাননীয় আমাদের বর্তমান সরকারের একজন মন্ত্রীকে লিখে তার মৃত্যুর কারণ সংক্রান্তে একটু মন্তব্য করেছেন, একটা স্ট্যাটাস দিয়েছেন। ওই স্ট্যাটাসের রেসপেক্টে তথ্য প্রযুক্তি আইনে আমরা ওনাকে গ্রেফতার দেখিয়েছি। রোববার সন্ধ্যায় রাজধানীর ফার্মগেটে নিজ অফিস থেকে শেরেবাংলা নগর থানা পুলিশ সাদা পোশাকে প্রবীর শিকদারকে তুলে নিয়ে যায়। পরে তাকে গোয়েন্দা পুলিশের কার্যালয় হয়ে রাত ১টার দিকে ফরিদপুরে নিয়ে যাওয়া হয়। বাবা নিজের জীবন সংকটের জন্য ৩ জন মানুষকে দায়ী করে একটা স্ট্যাটাস দিয়েছিল। তো ওনারা সেই স্ট্যাটাসের কপিটাই দেখালেন, দেখিয়ে বললেন যে তাদের আরো জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে, এই জন্য তাকে রেখে দেওয়া হবে। প্রবীর শিকদার যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেন। তিনি বাংলা ৭১ ও উত্তরাধিকার ৭১-এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাসমিন আফরোজ, সময় সংবাদ। চাঁদপুরে শোক দিবসের জন্য চাঁদা না দেয়ায় ভুয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এ পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যায় সংবাদ সম্মেলনে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়। এ সময় পুলিশ সুপার নুরুন নাহার জানান, বিকেল ৩:৩০টার দিকে মামলার অন্যতম আসামি মমির ও
লিটন নৌপথে ঢাকায় পালিয়ে আসার চেষ্টা করে। এ সময় মেঘনা নদীর মোহনপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে গতকাল সন্ধ্যায় কচুয়ার ভুয়ারা এলাকায় তল্লাশি চালিয়ে আসামি মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রাতভর অভিযান চালিয়ে আরো 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। মূলত শোক দিবসে চাঁদার দাবিতে ভুয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এই ঘটনায় 8 জনের নাম উল্লেখ সহ 25 জনের বিরুদ্ধে কচুয়া থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে এই 7 জনকে গ্রেপ্তার করা হয়। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কেন্দ্রস্থলে বোমা বিস্ফোরণে 12 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অন্তত 20 জন। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা 7:10 ইরাওয়ান সেরিন নামের একটি মন্দিরের কাছে এই বিস্ফোরণ ঘটে বলে জানায় ব্যাংকক পোস্ট। মোটরসাইকেলে করে হামলাকারী এই বোমা হামলা চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ব্যস্ত সড়কে বিস্ফোরণের পর আশপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। আরও বোমা থাকার আশঙ্কায় ওই এলাকার সবাইকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। স্প্যানিশ সুপার কাপের শিরোপার লড়াইয়ের প্রথম লেগে 4-0 গোলের বিশাল ব্যবধানে হারের পর এবার দ্বিতীয় লেগে অ্যাথলেটিক বিলবাওয়ের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এক মৌসুমে নিজেদের 5ম শিরোপা জিততে নিজেদের মাঠ নিউ ক্যাম্পে বিলবাওকে কমপক্ষে 5 গোলের ব্যবধানে হারাতে হবে কাতালানদের। ম্যাচটি শুরু হবে আজ রাত 2টায়। এক মৌসুমে নিজেদের 4 শিরোপা জয়ের পর বার্সার সামনে সুযোগ ছিল ইতিহাস রচনার। তবে বছরে 5ম শিরোপা জয়ের মিশনের প্রথম লেগে বার্সাকে বিলবাওয়ের বিপক্ষে 1 হালি গোল হজম করতে হয়। আর দ্বিতীয় লেগের ম্যাচের আগে বার্সায় যোগ হয়েছে ইনজুরি সমস্যা। নেইমার ও জর্ডি আলবার না থাকাটা আগেই নিশ্চিত ছিল। সেই তালিকায় যোগ হতে পারে মাসচেরানো ও ইনিয়েস্তার নামও। তবে বার্সার ভরসার পালে হাওয়া জোগাচ্ছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ জুটি। আর খেলাটা নিউ ক্যাম্প হওয়ায় মেসি সুয়ারেজ জুটির ওপর ভরসা করে 5 গোলের ব্যবধানে জয়ের স্বপ্ন দেখছে কাতালানরা। অন্যদিকে 31 বছর পর সুপার কাপের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে অ্যাথলেটিক বিলবাও, যেখানে লায়ন্সদের ভরসা হয়ে আছেন আগের ম্যাচের হ্যাট্রিক ম্যান আদুরেজ। যদিও বিলবাওয়ের বিপক্ষে মুখোমুখি 54 দেখায় 33 জয়ে এগিয়ে আছে লুই এনরিকের বার্সেলোনা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। ভেজাল প্যারাসিটামল খেয়ে 76 শিশু মৃত্যুর ঘটনার 23 বছর পর আরেক ওষুধ কোম্পানির পরিচালক সহ 6 জনের 10 বছর করে কারাদণ্ড। শাস্তি পর্যাপ্ত নয় মন্তব্য ওষুধ প্রযুক্তিবিদদের। সরকারিভাবে হজ যাত্রার দ্বিতীয় দিনে চরম অব্যবস্থাপনা। ভিসা না পাওয়ায় সকালের ফ্লাইটে যেতে পারেননি 419 জন যাত্রী, দিনভর ভোগান্তি। পাসপোর্ট আসে না, ভিসা আসে না, আমরা যেতে পারিনি। আজকে মাত্র 2000 মানুষকে পাঠাচ্ছে সরকারিভাবে। এই 2000 মানুষকে যদি তারা ঠিকভাবে পাঠাতে না পারে তাহলে আমার আর কিছু বলার নেই। মায়ার মন্ত্রী ও এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জের রিটে হাইকোর্টের বিভক্ত আদেশ। কনিষ্ঠ বিচারপতি খারিজ করলেও রুল জারি জ্যেষ্ঠ বিচারপতির। দেশ জুড়ে জেএমবির সিরিজ বোমা হামলার 10 বছরেও শেষ হয়নি মামলার বিচার কাজ। সাক্ষী হাজির করতে না পারায় দীর্ঘায়িত হচ্ছে বিচার। এবং রাজধানীতে বেপরোয়া মোটরসাইকেল আরোহীরা, হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। কঠোর শাস্তির পরামর্শ নগরবিদদের, শৃঙ্খলা আনার অঙ্গীকার ট্রাফিক বিভাগের। দর্শক, এই ছিল আমাদের সন্ধ্যার সময়। যে কোনো সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর সঙ্গে থাকুন সময়।